কোন দেশে বাস করছি, কোন রাজ্যে বাস করছি প্লিজ জানান। সুপ্রিম কোর্ট প্রমাণ করে দেখাক যে আমি অযোগ্য। সরকারের সদিচ্ছার অভাবে আজকের আমাদের এই পরিণতি। সুপ্রিম কোর্ট যা যা দিতে বলেছিল সব কি প্রডিউস করতে পেরেছিল রাজ্য সরকার? নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর জনতার রায়ে পাড়ায় পাড়ায় আজ তাক বাংলা আজকে পৌঁছে গিয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, একেবারে অফিস পাড়া। আমরা দেখলাম যে এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় ইস্যু, জ্বলন্ত ইস্যু বলা যেতে পারে, যেটা নিয়ে একেবারে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, যে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, আর যেটা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। এবং আজকে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসছে। আমরা তাদের থেকে শুনে নেব তারা এই ঘটনার জন্যে কাকে দায়ী করছে। একেবারে এরা চাকরিজীবী। আমরা কথা বলবো। আমাদের কার ঢোকার সময় টেন্টেডরা এই দেখুন গলা টিপে ধরেছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ সামনে পাস টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। কারা করছে? এটা কারা করছে? চোররা করছে। এবং সব থেকে বড় কথা, পুলিশের সাহায্য চাওয়া হয়েছে, পুলিশ নীরব দর্শক, কিচ্ছু বলছে না। প্লিজ এটা হাইলাইট করুন, আপনি জনগণকে জানান আমরা কোন দেশে বাস করছি, কোন রাজ্যে বাস করছি প্লিজ জানান। আপনারা কারিগর, আপনারা সাংবাদিক, আপনারা ভীষণ বড় দায়িত্ব পালনে আছেন, প্লিজ জানান জনগণকে আমরা কোন রাজ্যে আছি। নিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, তারপরে মারধর করা হয়েছে, গলা চেষ্টা করেনি, ওরা ছিনিয়ে নিয়েছে মারধর করে। পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের অত্যাচার দেখে দেখছে দাঁড়িয়ে। ওরা পুলিশের ছত্রছায়ায় রয়েছে। ওকে যখন মারছে পুলিশ, আমি 5 জন দাঁড়িয়ে আছে, আমি বলছি আমার বান্ধবীকে মারছে, আপনারা বাঁচান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলছে আপনি চলে যান না। আমি ওকে ছেড়ে চলে। আজকে মুখ্যমন্ত্রীকে আপনারা কি বলবেন? আমরা এটাই বলবো যে আমরা যে অবস্থায় আমরা ছিলাম, আমরা যোগ্যতার বেসিসে আমরা চাকরি পেয়েছি, আমরা সেই চাকরি আবার আমাদের নিজের স্থানে ফেরত পেতে চাই। আমরা কোনো পরীক্ষা দিয়ে যেতে চাই না, কোনো রকম আপোষে যেতে চাই না। আমরা কোনো রকম ভাবে পরীক্ষাও দিতে চাই না। কেন পরীক্ষা দেবো আমরা? কেন অন্য পথে যাব? আমরা কোনো মতেই আমাদের নিজের জায়গা ছাড়বো না। কিভাবে উনি আমাদের চাকরি ফেরত দেবেন সেটা আমরা জানি না, উনি ভেবে দেখুন। আমরা 6 বছর ধরে স্কুলে শিক্ষকতা করছি এবং আমাদের প্রত্যেকের ওএমআর পাবলিশ যাতে করা হয় সেটাই আমরা দাবি প্রকাশ করছি। প্রত্যেকের মিরর ইমেজ যাতে প্রকাশ করা হয়। ওই এসএসসি আরটিআই এর উত্তর দিয়েছিল পরীক্ষা হয়ে যাওয়ার 3 বছর পরেও ওনাদের কাছে সম্ভবত মিরর ইমেজ রয়েছে, যদি থাকে সমস্ত মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানায়, সমস্ত ওএমআর ওয়েবসাইটে আপলোড করার দাবি জানায়। যারা অযোগ্য, যাদের সাদা খাতা রয়েছে তাদের বাদ দেওয়া হোক, কিন্তু আমাদের যে ওএমআর গুলো আছে এবং আমাদের যা তালিকার নামের তালিকা সেটা যাতে প্রকাশ করা হয়। এবং তালিকা যেখানে জমা দেওয়ার, সুপ্রিম কোর্টে অনেকবার জমা দেওয়ার কথা বলা হয়েছে, 2 বছর ধরে বলা হচ্ছে, ওনারা প্লিজ জমা দিন, এটাই আমাদের দাবি। আমাদের এগেনস্টে একটা অ্যালিগেশন দেখালে আমরা স্বীকার করে নিতাম। আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন ছাড়া আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, এর আমরা সুবিচার চাই। আমাদের চাকরি ফিরে পেতে হবে। আমরা কোনো মতেই আমাদের জায়গা ছাড়বো না, কারণ আমরা যোগ্য। পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সব ডকুমেন্ট জমা দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা এত সম্মানিত হয়েছি রেজাল্টের জন্য, আর আজকে এসে আমাদেরকে এইভাবে দাঁড়াতে হচ্ছে, এই অপমাননা। আমরা টিচার না অন্য কিছু, আমাদের এইভাবে আমাদেরকে উনারা ইচ্ছা করছে। আমাদের যখন স্কুলে আমাদেরকে সম্মানিত করা হয়, আজকে কোথায় আমাদের সম্মান? সবকিছু ধুলিস্যাৎ। কোথায় আমি শিখেছি আমরা? আমার পশ্চিম মেদিনীপুর রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশন, আমি একাদশ দ্বাদশে ইতিহাসের শিক্ষিকা। আমি যোগ্য এবং স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছি। আমি একটি বেসরকারি কলেজে, রামকৃষ্ণ মিশনের কলেজে প্রায় 8 বছর চাকরি করেছি। সেই চাকরি ছেড়ে একটি ছোট বাচ্চাকে নিয়ে আমি একা যুদ্ধ করছিলাম। আমি জানতাম এই যুদ্ধ জিতবো আমি, কিন্তু আজকে আমি দিশেহারা, নির্বাক, কোনো ভাষা নেই। আমার মতো 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে রাস্তায়। এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে এই দুর্দশা হবে আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে সত্যি আমরা নির্বাক, দিশেহারা, কি করব, কোথায় যাব, আমাদের কোনো ভাষা নেই। আজকে সত্যি আমাদের আর কিচ্ছু বলার নেই, শুধু এইটুকুই, কি মানবিকতা আমরা জানি না।
আমরা সত্যি দিশাহারা, আমাদের আর বলার কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসবেন, তাদের সঙ্গে কথা বলতে পারবেন, তার সঙ্গে কথোপকথন হবে? কোনো 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 আশা আছি শেষ দিদি আসবেন, দিদি আমাদের কথা শুনবেন। দিদিকে তো আমরা, উনি তো সর্বোচ্চ, রাজ্যের সর্বোচ্চ। এবং আজকে আমাদের সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল কেন? কারণ সুপ্রিম কোর্ট যা যা দিতে বলেছিল সব কি প্রডিউস করতে পেরেছিল রাজ্য সরকার? সব কি ঠিকঠাক দিয়েছিল? যদি ঠিকঠাক দিত তাহলে কি আজকে আমাদের চাকরিটা যেত? আর এতজন যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ না দিয়ে যারা টাকা দিয়ে চাকরি পায়নি, যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা সত্যিকারের পড়াশোনা করে পরিশ্রম করে রাতের পর রাত জেগে দিন জেগে কোনো দিকে না তাকিয়ে শুধু পড়াশোনাটা করে গেছে, কেন? কারণ একটা স্টেবল জব, একটা চাকরি, একটা সরকারি চাকরির জন্য সেই চাকরি, সেই স্টেবল জব আজকে আমাদের চলে গেল। 6 বছর পরে সবার মাথায় ইএমআই, সবার উপর লোন আছে, সবার বাবা মার ওষুধ, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে। আজকে এই 6 বছর পরে সেই 40 ঊর্ধ্ব মানুষগুলো কোথায় চাকরি খুঁজবে, কোথায় যাবে, কেনই বা যাবো? আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন এবং কোথাকার শিক্ষক? আমার বিদ্যালয় হচ্ছে পূর্ব মেদিনীপুরে, আমার বাড়ি হাওড়া, স্কুল পূর্ব মেদিনীপুর। সেখানে কতজন শিক্ষক ছিল? আমার স্কুলে মোট 7 জন শিক্ষক ছিলেন। সেই 7 জন শিক্ষকই আজকে চাকরিচ্যুত। 7 জনই চাকরিচ্যুত? 7 জনই। এবং কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি আমি জানি না তার মধ্যে, কারণ আমি তো সেখানে ভেরিফিকেশন করিনি, ভেরিফিকেশন করেছে কোর্ট, ভেরিফিকেশন করেছে সরকার। তাদের মধ্যে কতজন আনটেটেড আমার জানার দরকার নেই, কিন্তু আমি যে যোগ্য, যদি সেই 6 জনের মধ্যে যদি 5 জনও যোগ্য থাকে তাদের চাকরিটা ফেরত দেওয়া হোক। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের কথা তো আসে, কিন্তু একটা জিনিস বলুন, আপনারা ভালো বলতে পারবেন, সেটা হলো যে কোথাও গিয়ে যখন চাকরি চলে গেল বা শিক্ষকের একটা কোথাও গিয়ে একটা ভ্যাকেন্সি তৈরি হলো, সে জায়গায় তো যারা স্টুডেন্টরা রয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। ভীষণ সাফার করবে, স্কুলগুলোতে টিচার নেই। আমরা 28টা করে ক্লাস সামলাই, কেন জানেন? কারণ ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে। আমরা এছাড়াও অন্যান্য কাজও প্রচুর করতে হয় আমাদের। প্রত্যেকজন নোডাল টিচার রয়েছে, কেউ কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ ঐক্যশ্রী, এইসব কাজও আমরা সামলাই। তার সাথে সাথে পরীক্ষা চলছে প্রত্যেকটা স্কুলে, এবং তার সাথে সাথে এখন হলিস্টিক কার্ড পাঠিয়ে দিয়েছে স্কুলে। সেই কাজগুলোও কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেল। আমি জানি না স্কুলগুলো কিভাবে চলছে বা এইচএমরা কিভাবে চালাচ্ছেন, কিন্তু শিক্ষকের যে এই যে অভাব, স্কুল তো থমকে যাবেই, থুবড়ে পড়বেই। কারণ এতদিন টিচার রিক্রুটমেন্ট হয়নি, অলরেডি শিক্ষক কম আছে। সেই জায়গায় এতজন শিক্ষক বলুন, অশিক্ষক কর্মচারী বলুন, সবাইকে এক লপ্তে ছাঁটাই করে দেওয়া, সেখানে তো একটা কি বলবো, একটা ভ্যাকান্সি একটা ক্রিয়েট তো হবেই। স্কুল চলবে কি করে? দক্ষিণ 24 পরগনা থেকে। কোন স্কুল আপনার? মনিটর রাইমনি ইনস্টিটিউশন। কজন ছিলেন সেখানে? আমরা ওখানে 5 জন শিক্ষক এবং 3 জন সহকারী শিক্ষক। তা সেখানে থেকে কজনের চাকরি বাতিল হয়েছে? 7 জনই। 7 জনের? হ্যাঁ হ্যাঁ। মূলত সেখানে দাঁড়িয়ে সবাই সেটা জানে যে সবার পরিবার রয়েছে, সবার পরিবারের সঙ্গে একটা সমস্যা তৈরি হবে এবং প্রচুর মানুষের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে। কিন্তু সব থেকে প্রধান যে এখন বিষয়টি, যে ভবিষ্যৎ তো যারা স্কুলে পড়েন বাচ্চারা, তাদেরও একটা অদূর ভবিষ্যৎ সামনে রয়েছে। সেই ভবিষ্যতের দিকে মানে কতটা প্রভাব পড়লো? পশ্চিমবঙ্গের স্কুলগুলো তো প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। স্কুলগুলোতে উপযুক্ত শিক্ষক নেই, শিক্ষকের অভাবে আজকের স্কুলগুলো তালাবদ্ধ। তাই বর্তমানে এই যে যোগ্য 19,000 শিক্ষকের কর্মচ্যুত হলো, এর ফলে পশ্চিমবঙ্গের স্কুলগুলো পুরো শ্মশান হয়ে গেছে এবং শিক্ষার ব্যবস্থা একদম ধ্বংস, এবং ছাত্রছাত্রীরা তারা স্কুলমুখী হয়েও কিছুই পাবে না, কারণ উপযুক্ত শিক্ষকের অভাবে, উপযুক্ত শিক্ষার অভাবে ছাত্রছাত্রী তথা এই সমাজ পুরো ধ্বংসের মুখে পতিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কোথা থেকে আসছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন, কোন স্কুল? পূর্ব মেদিনীপুরের সাপুয়া হাই স্কুল। সাপুয়া হাই স্কুল। আপনি কিসের শিক্ষক? আমি হচ্ছে 9-10 ফিজিক্যাল সায়েন্সের টিচার। ফিজিক্যাল সায়েন্সের টিচার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার স্কুল থেকে কতগুলো চাকরি বাতিল? আমার স্কুল থেকে 6 জনের চাকরি বাতিল হয়ে গেছে। 6 জনের চাকরি বাতিল হয়ে গেছে। এবং মূলত আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা, এক বোন আছে আর আমি। পরিবারের অবস্থা খুবই খারাপ। আমি একমাত্র মানে আর্নিং মেম্বার, কিন্তু আমরা যোগ্য হয়েও চাকরি চলে যাওয়ার পরে এখন কি করব দিশেহারা হয়ে গেছি। আমাদের ওএমআর এর কোনো ম্যানিপুলেশন নেই, কোনো র্যাঙ্ক জাম নেই। কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী আসবেন, তার সঙ্গে কথা বলবেন, কথা বলে কোনো সুরাহা বেরোবে? আমাদের একটাই দাবি থাকবে, আমাদের স্কুলে পুনর্বহাল। একদম। আমরা কোনো পরীক্ষা দেবো না। কিন্তু সেখানে তো সুপ্রিম কোর্টের রায়টাও আছে। সরকার রিভিউ পিটিশন করুক, উপযুক্ত তথ্য দেও, আর হচ্ছে মিরার ইমেজ দেও ওএমআর সিটের। সরকার যথা মিরার ইমেজ লুকিয়ে রাখছে সেখান থেকে বের করে মিরার ইমেজ দেও, জমা দেও। আমরা কোনো পরীক্ষা দেবো না।
মুখ্যমন্ত্রীর থেকে কি আশা করছেন? কি আশা করব, মানে কোনো ললিপপ দিতে পারে এটা স্বাভাবিক, কারণ উনি তো পারতেন পুরো বিষয়টাকে আজকে এতদূর গড়িয়েছে উনি মানে দায়ী বলবো, যেহেতু সুপ্রিমো উনি রাজ্যের। আর দিল্লিতে আমরা সুপ্রিম কোর্ট, আমরা ভারতবাসী, এটা আমাদের একটা সর্বোচ্চ সাধারণ মানুষের জন্য যে ন্যায়ালয়, সেখান থেকে আমরা বিচার পেলাম না। চিফ জাস্টিস তার কোন গ্রাউন্ড থেকে তিনি এই জাজমেন্টটা দিলেন যে অমানবিক? এখানে আমরা যে এত আজকে সায়েন্স পড়ে ম্যাথামেটিক্স, আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, এত হার্ড অ্যান্ড সোল্ড চেষ্টা করেছি আমার ফ্রেন্ড সার্কেল, আমি সায়েন্সে কোনো দুর্নীতি দেখিনি। ইভেন সায়েন্সে পোস্ট ফাঁকা থাকে, সেখানে কি করে এত বড় একটা সিদ্ধান্ত নেয় মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি? আমরা একটা স্টুডেন্টকে এটার জন্য দায়ী কে? এটা দায়ী হচ্ছে পুরো কমিশন, রাজ্য সরকার। তারপরে নেক্সট যেটা লেটেস্ট দায়ী হচ্ছে যে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমি আঙুল তুলবো, আমরা ভারতীয়, আমরা গণতন্ত্র দেশে বসবাস করি, এখানে রাজতন্ত্র নয়। আমরা কোনো রং বিচার ব্যবস্থার তো একটা প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওর ছাড়া বিচার ব্যবস্থা তো হয় না। সে তো অবশ্যই, কিন্তু উনি যে জাজমেন্ট করলেন সেটার উপরে উনি বিচার দিলেন না, যেটার উপরে জাজমেন্ট হলো না উনি তার উপরে বিচার দিলেন। উনি কোনো কিছু শুনতে চাইলেন না। যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্ট নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং এ বলতে চেয়েছিল, বললো না কখনো এটা হতে পারে না, আপনার সেগ্রিগেশনের কথা আলোচনা করুন। তাহলে কি এটা নাটক ছিল? এটা কি পুরোই নাটক, অভিনয় ছিল এটা একটা? যেমন আমরা স্টুডেন্টকে বলি পৃথিবী একটা নাট্যমঞ্চ, আমরা সব অভিনেতা। উনিকে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট বিচারপতি হয়ে, প্রধান বিচারপতি হয়ে উনি অভিনয় করে গেলেন। এতগুলো জীবন, এতগুলো ফ্যামিলি, এতগুলো মা বাবা, গার্জেন, বাচ্চা স্কুলে মুখের দিকে তাকানো যাচ্ছে না। ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা বলছে বাবা স্কুল যাবে না, বাড়িতে বসে মানে হতবাক, এর কোনো ভাষা নেই। আমরা সত্যের জয় ছেলে মেয়েদের শিখাই, সেখানে আমরা মরে গেছি। ঠিক আছে, রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট, অন্যান্য রাজনৈতিক দল মিলে আমাদের মেরে দিয়েছে। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে কিন্তু আমার সহকর্মী সুজয় রয়েছে। সুজয় এই মুহূর্তে কিন্তু বেশ একটা বলা যেতে পারে যে গভীর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সবাই বেশ দুঃখের মধ্যে রয়েছে। একেবারে অনিবার্য আমি কথা বলবো, একেবারে একজন শিক্ষকের সঙ্গে আমি কথা বলবো। খুব একটা উল্লেখযোগ্য বিষয় দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ডেকেছেন, কিন্তু এইটা কি বলতে পারবেন যে শাসক দল বা তৃণমূল কংগ্রেস যারা অযোগ্য এবং যোগ্য, আমরা দেখেছি যে হাইকোর্টেও কিন্তু এই যোগ্য অযোগ্যর সেগ্রিগেশনটা করতে বলেছিল, সেটা তাহলে সরকারকে দায় এড়াতে পারে না? কখনোই নয়। এই দুর্নীতিটা তো অ্যাকচুয়ালি হয়েছে এই সরকারের আমলে। সরকার কখনোই এই দায় এড়াতে পারে না। যদি প্রকৃতপক্ষে ওরা সেগ্রিগেশনের মানসিকতা থাকতো, তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন বিষয়টা ছিল তখনই সেগ্রিগেশন হয়ে যেত। কিন্তু সরকারের সদিচ্ছার অভাবে আজকের আমাদের এই পরিণতি, এবং এই পরিণতির জন্য বর্তমান সরকার এবং শাসক দল দায়ী। একেবারে আরেকটা বিষয় বলবো, এই যে যারা অযোগ্য চাকরি প্রার্থী, কিছুক্ষণ আগে এসেছিল, তারা যোগ্য চাকরি প্রার্থীদের আই কার্ড কেড়ে নিচ্ছে। এখানে পুলিশ প্রশাসন আছে, প্রশাসন দায় এড়াতে পারে? প্রশাসন কখনোই দায় এড়াতে পারে না, কারণ প্রশাসনের মদতেই এই জিনিসগুলো হচ্ছে। আমরা শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকের একটাও যদি অযোগ্য থাকে আমরা এই অভিযান বয়কট করব, আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাব না। তৎসত্ত্বেও আমরা দেখলাম কি আমাদের আসার আগে যারা ব্ল্যাঙ্ক ওয়েমার, সাদা খাতা, যাদের এলিগেশন আছে, সেই সমস্ত ক্যান্ডিডেট গুলো আগে দাঁড়িয়ে গেছে এবং যথারীতি পুলিশ প্রশাসন তাদেরকেই প্রোটেকশন দিচ্ছে, এবং এই দায় কখনো পুলিশ প্রশাসন এড়াতে পারে না। কারণ এর জন্য আমরাও ধিক্কার জানাচ্ছি। আপনারা আপনাদের পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এই নতুন সমাজ গড়ার জন্য এই শিক্ষকদের পাশে থাকুন। এই সভ্যতা, এই সমাজ কিসের জন্য? যদি না ন্যায়ের বিচার হয়, সত্যের বিচার হয়। আমরা সত্যের বিচার, ন্যায়ের বিচার কোনো দিক থেকে পাইনি। বর্তমান শাসক দলের থেকে তো পাইনি, বিরোধী দলের থেকেও পাইনি, আর বর্তমানে যে সুপ্রিম কোর্ট যেটা ন্যায়ালয়, সেই ন্যায়ালয়েও আমরা সঠিক বিচার পেলাম না। এ কিসের বিচার যেখানে আমরা ন্যায় পাচ্ছি না? এ কিসের বিচার যেখানে এতগুলো সরকারি কর্মচারীর অন্ন কেড়ে নেওয়া হলো? আমার ছোট ছোট ভাই বোন আছে, আমার ভাই অসুস্থ, মেন্টালি ডিপ্রাইভ, আমার বিবাহযোগ্য বোন আছে, কালকের থেকে আমি ওদের মুখে কি অন্ন তুলে দেবো আমি জানি না। এই বিচার ব্যবস্থাকে ধিক্কার জানাই। এ দেশ ভারতবর্ষ আমার নয়, এ বাংলা আমার নয়। যে বাংলা বিদ্যাসাগরের, রামমোহনের, স্বামী বিবেকানন্দের, রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই ভারতবর্ষ, সেই বাংলা আজকে ধিক্কার জানাচ্ছি। এই অন্যায় মেনে নিতে পারছি না। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পাবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি জানাবেন আর কতটা আশাবাদী আপনার? সত্যি কথা বলতে আমরা ভীষণভাবে এটা নিয়ে কথা বলতে চাই। মুখ্যমন্ত্রী
উনি সদয় হন, উনি দেখুক বিষয়টা, টোটাল বিষয়টা ওনার হাতে আছে, অস্বীকার করার উপায় নেই। উনি মানবিক দিক থেকে যদি বিচার করে দেখেন যে এটা অন্যায় হয়েছে, ইনজাস্টিস হয়েছে, উনি সরাসরি স্বীকার করুক এবং একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উনি সুপ্রিম কোর্টে আপিল করুক, রিভিউ পিটিশন করুক যে আমার এই 18,000 যোগ্য প্রার্থী ইনজাস্টিস হয়েছে, এদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অনলি ওয়ান দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এবং আমরা আমাদের চাকরি ফিরে পেতে চাই, সব পদে বহাল থাকতে চাই। আমি সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা সেন্ট্রাল সাব জেলা এমসি হাই স্কুলের একজন ম্যাডাম ছিলাম, বর্তমানে তো চাকরি হারা। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য যে প্রশ্নটি এই মুহূর্তে উঠছে, সেখানে দাঁড়িয়ে আপনারা ওএমআর সাবমিট করে বিভিন্ন বিষয়গুলো তো করেছেন, কিন্তু এর জন্য দায়ী কে মনে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকার, আমাদের সিস্টেম। সর্বদল নির্বিশেষে সবাই দায়ী, সর্বদল রাজনীতি করেছে, সবাই দায়ী। সবাই রাজনীতির খেলা খেলেছে। রাজ্য সরকার নিজের পিঠ বাঁচানোর জন্য আমাদেরকে ঘুঁটি বানিয়েছে, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে তোপ ফেলার জন্য আমাদেরকে ঘুঁটি বানিয়েছে। যে সামনে ভোট আসছে, তো সামনে ভোট আসছে, বাংলা বিদ্রোহ করবে, বাংলা আগুন জ্বালাবে। সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টে এরকম একটা রায় হতে পারে আমার জীবন তো সেইটুকু ভাবতে পারিনি, কারণ আমরা জানতাম যে দেশের সর্বোচ্চ আদালত যেখানে ন্যায়ের প্রতিষ্ঠা হয়, কিন্তু সেখানে একটা অন্যায় আদালত তো বলছে যে যোগ্য অযোগ্য একটা সেকশন তারা করেছে, না হলে তারা কি করে বললো যে এত জনা 12% সুদ সমেত মাইনে ফেরত দেবে? কি করে তারা বলছে? পশ্চিমবঙ্গ সরকার বা কমিশন যদি কোর্টে রিপোর্ট না জমা দেয় তাহলে দায়টা কার? তাহলে কি সেটা কোর্টের রায়টাকে ভুল বলা যায়? দেখুন, 2014 সালে যে টেটটা হয়েছিল তার যদি মিরর ইমেজ থেকে থাকে, আমাদের পরীক্ষা 2016 সালে হয়েছে, তার মিরর ইমেজ নেই, এটা ভাবতে হবে আমাদেরকে। সিবিআই থেকে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, সেই হার্ড ডিস্কে কেন রাজ্য সরকার মান্যতা দেবে না যে ওই মিরর ইমেজগুলো আসল মিরর ইমেজ? আমাদেরকে এরকম বিপদে কেন ফেলবে? আমাদের রুজি রোজগার আজ থেকে কাল গেলে কি খাবো আমি জানি না। আমার বাড়িতে অসুস্থ বাবা মা আছে, আমার ভাই, আমার বাবা মা সবাই আমার উপর ডিপেন্ডেন্ট। আজ থেকে পরে আমি কাল কি খাবো, আমার কাছে কি আসবে, তার সামিল আমি। এর দায় কে নেবে? প্রত্যেকটা দল এখানে রাজনীতি করে যাচ্ছে, প্রত্যেককে দোষারোপ করে যাচ্ছে, কিন্তু কেউ বলছে না যে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি। আপার প্রাইমারি প্যানেলের মিরর ইমেজ পাওয়া গেছে, সেই পরীক্ষা কিন্তু টেট আমাদের 2016 আগে হয়েছিল, সেই পরীক্ষাতেও কিন্তু আমরা অনেকেই কোয়ালিফাইড, এবং আমাদের ইন্টারভিউতে বসতে দেওয়া হয়নি, যেহেতু আমরা ইন সার্ভিস টিচার ছিলাম, ইন সার্ভিস বলে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মিরর ইমেজটা কেন নেই, এই জবাব কিন্তু আমাদের চাই। একেবারেই তাই। এই মুহূর্তে কিন্তু জবাব চাইছেন যারা চাকরি প্রার্থী, যারা চাকরি পেয়ে যোগ্য হিসাবে শিক্ষক হয়েছেন, তারা বলছেন তাদের দাবি যে তারা জবাব চান যে এত মানুষ, এত শিক্ষকের ওপরে একেবারে নির্ভরযোগ্য তাদের পরিবার, এবং শুধু তাই নয়, পরিবারের পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ তারা হলেন ছাত্রছাত্রীরা, এবং এই শিক্ষক শিক্ষিকা যারা ছাত্রছাত্রীদের পড়াবেন তাদের ভবিষ্যৎ কি হবে? এই মুহূর্তে দাঁড়িয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কথা বলবেন এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। ঠিক কি হয়, কি গতিবেগে এগোয় এই বিষয়টি, সেটা এই মুহূর্তে আমাদের চোখ থাকবে। আপনাদের সবার আগে জানাবো আমরা। এই মুহূর্তে আপনারাও চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে।